যে বাড়িতে ঢুকছি, ঠিক যে রুমটায় ঢুকছি, সেই রুমটা, সেই বাড়িটা গোটা ভারতবর্ষকে চিনিয়েছিল। পশ্চিমবাংলা পাল্টে যাচ্ছে, পশ্চিমবাংলা পাল্টে যাচ্ছে। আমি আছি শান্তিকুঞ্জে। শান্তিকুঞ্জ শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, একের পর এক অধিকারী। সেই অধিকারী ফ্যামিলি, যে গোটা একটা সময় বলা হতো পূর্ব মেদিনীপুর অধিকারীদের, কিন্তু এই অধিকারী ফ্যামিলিরা পরে বলল বাংলায় যে বদল আনা হচ্ছে, সেই বদলটায় এই অধিকারী ফ্যামিলি আনার জন্য ভাগীরথের ভূমিকা নিচ্ছে। আমরা যার সঙ্গে কথা বলবো তাকে গোটা বাংলা চেনেন, শিশির অধিকারী। সেই শিশির অধিকারীর সঙ্গে কথা বলবো, জানবো সেই নন্দীগ্রামের কথা। সেই নন্দীগ্রাম, যে নন্দীগ্রাম 2012 সালে বদল আনার জন্য মুখ্য ভূমিকা নিয়েছিল। শিশিরবাবু, আপনার সঙ্গে কথা বলতে আমরা আসছি, জানতে আসছি নন্দীগ্রাম আমরা তো পেপারে পড়েছি, টিভিতে দেখি সেই সময়, কিন্তু তারপর বহুদিন সময় বয়ে গেছে। এখন আবার যেন একটা মন্থন করার সময় এসছে, আবার জানার সময় এসছে। আপনার কাছে জানবো সেই নন্দীগ্রাম আন্দোলন কি হয়েছিল, কীভাবে হয়েছিল, কীভাবে বদল হলো। নন্দীগ্রাম আন্দোলনের ঠিক ইমিডিয়েট আগে এখানে পরমাণু কাঁথিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে, এই একটা আওয়াজ তুলে দিল বামফ্রন্ট। এই আওয়াজ তুলে দিয়ে আমাদেরকে নানাভাবে প্রলুব্ধ করার চেষ্টা করা হয়েছে। ঠিক সেই সময় একটা হঠাৎ নোটিশ একটা দিল এই যে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, লক্ষণবাবুরা পাইলটিং করছিলেন, তা দিল যে 27টা মৌজা নন্দীগ্রামে অধিগ্রহণ হবে, কেমিক্যাল হাব হবে। এবং অদ্ভুত কথা, সব চলতে চলতে একবারে এখানকার মুভমেন্টের হাওয়াটা চলে গেল, আমাদের পরমাণু কেন্দ্রের হাওয়াটা চলে গেল নন্দীগ্রামে। তখন আমরা জমি দেবো না, জমি দেবো না, এই রাস্তায় আন্দোলন করছিলাম। এখানে 1 লক্ষ লোক নিয়ে শুভেন্দু অধিকারী জুনপুর থেকে পদযাত্রা করেন কাঁথি। আর ঠিক ইমিডিয়েট তখনই ওরা একবারে বারুদের মতো একটা লিফলেট, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি 27খানা মৌজা কেমিক্যাল হাব হবে নন্দীগ্রামে, একবারে ভিটা মাটি, মন্দির মসজিদ সব ছেড়ে দিতে হবে। এই থ্রেট একবারে কখনো রিভলভার দেখানো, কখনো লাঠি দেখানো, এসব আরম্ভ শুরু হয়ে গেল। প্রতিটা গ্রাম ধরে ধরে বসে বসে আমরা লোককে মোটিভেটেড করেছি, প্রতিটা গ্রামে। মানে আমরা, মানে কে, আপনি নিজে ছিলেন? আমি ছিলাম, শুভেন্দুবাবু ছিলেন, আরও আমাদের অনেক নেতা ছিলেন। তারা সমস্ত ঐক্যবদ্ধ হয়ে একবারে ডিউটি ছিল, মেয়েদের ডিউটি ছিল সকালবেলা রান্না টান্না করেছিল, ঘর থেকে বেরিয়ে পড়া। আন্দোলন ওই ফাঁদে পা দিলেন ওরা। আচ্ছা, বলতে গেলে সিপিএম। হ্যাঁ, সিপিএম ওই ফাঁদে পা দিলেন এবং ওরা গুলি করলেন একটা জায়গায়, জানুয়ারি মাসে বোধহয় 3-4 তারিখে বোধহয় গুলি করলেন, এবং গুলিতে একজন মারা যায়। মারা যাওয়ার পরে একবারে স্পুলিংয়ের মতো গোটা মেদিনীপুর যেন একবারে জ্বলতে আরম্ভ করলো। আর নন্দীগ্রাম তো বটেই, কাঁথি সব বিভিন্ন জায়গায় জ্বলতে আরম্ভ করলো। আর এরা পুলিশকে দিয়ে অত্যাচার শেষ সীমায় নিয়ে গেল মানুষকে। কাউকে অ্যারেস্ট করছে, কাউকে মিথ্যা কেস দিচ্ছে, পাড়া ধরে লোকে যা অত্যাচারের ধাঁচা, ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশের যা ধাঁচ, সেই ধাঁচে এরা করতে আরম্ভ করলেন। উনি মনে মনে ভাবলেন যে বোধহয় সব চলে গেল, এরা তো আন্দোলন করে হিরো হয়ে যাবে, তত আমাকে ঢুকতে হবে। তা তিনি আমাকে দেখে বলেন, তাহলে কীভাবে, এই তো সব হাতের বাইরে চলে যাচ্ছি, পঞ্চায়েত ইলেকশন আছে, অমুক আছে, সব এ করতে হবে, সে করতে হবে। আমি বললাম যে দেখো, কোনো চিন্তার কোনো কারণ নেই, যা ইলেকশন হবে আমরা বুঝিয়ে দেবো। মমতাকে আমরা বললাম, না আমি যাবো। যাবে নিশ্চয়ই যাবে, প্রোগ্রাম করে দেবো আমরা। পরপর প্রোগ্রাম করতে আরম্ভ করার আগে উনি লাফাতে আরম্ভ করলেন। এসইউসির সঙ্গে সখ্যতা একটা বেশি ছিল ওনার।
রাজবাগান থেকে সমস্ত ফোর্সকে নিয়ে এসেছিলেন, যত রকম আর্ম ফোর্স পশ্চিমবাংলা থাকে তাকে এনেছিলেন। এবং এদের যে সেকেন্ড গ্রুপ, মারপিট করার গ্রুপ, একবার আপ টু দার্জিলিং থেকে সমস্ত যোদ্ধা সব নিয়ে এসেছিলেন, দার্জিলিং, জলপাইগুড়ি থেকে। এসব চেহারা দেখলেই যে কোনো মানুষ ভয় পাবে। এবং সেসব সব ঘটে গেল ওই ওই মানুষের রেজিস্ট্যান্সের কাছে। মোটে মানে মানুষরা আটকে দিল, দাঁড়াতে পারলো না। সিপিএম চেষ্টা করেছিল বাইরে থেকে লোক নিয়ে আসতে। হ্যাঁ, বাইরে এনে চেষ্টা করেছে, সে লোকজন এনেছে বাইরের থেকে। এবং মারদাঙ্গা যারা দেখলেই লোকে ভয় কাঁপতে আরম্ভ করবে, এরকম সব চেহারা লোক। সন্ধ্যাগন্ডা, হ্যাঁ, একবার সন্ধ্যাগন্ডা সব। তার মানে সেদিন এত টাকার দরকার ছিল আমার, মানে 100 টাকায় 150 টাকা আমরা সুদ দিয়েছি। মানে 100 টাকায় 150 টাকা সুদ দিয়ে টাকা ধার করেছি লোকের কাছে। এক একদিন 7,000 8,000 লোক ঘর ছাড়া হয়ে গেছে। আন্দোলন যদি আপনার শর্ট হয়, পুলিশ কিন্তু আপনাকে সাহায্য করে। লাটবাগানের যেসব ছেলেরা এসেছিল পুলিশ, তারা আমাদেরকে সাহায্য করে। তখন আমাদের কাছে কোনো অস্ত্র ছিল না, টোটা ছিল না, বন্দুক ছিল না। এক একদিন 7,000 8,000 লোক ঘর ছাড়া হয়ে গেছে। এবং নন্দীগ্রাম হাই স্কুল থেকে কলেজ, মিউনিসিপ্যালিটির পায়খানা পরিষ্কার করার গাড়ি কনস্ট্যান্ট ওখানে দাঁড়িয়ে থাকতো। এবং শয় মানুষ ঘর ছাড়া হতো। এবং সেই সব মানুষ ঘর ছাড়া হতো, তাদের খাওয়াতে হতো। আমি কোনোদিন ডাল ভাত খাওয়াইনি তাদের ভালোভাবে খাইয়েছি, রেখেছি। এবং যার কাছে যা টাকা আমরা নিয়েছি, একটা পয়সা কারো মেরে দিইনি। এবং সুদ সহ টাকা ফেরত দিয়েছি। এবং কোটি কোটি টাকা খরচ হয়েছে। আমার কাছে একটা অ্যামাউন্ট, ভালো অ্যামাউন্ট ছিল, মা দিয়েছিলেন আমাকে, রূপোর কয়েন সব বিক্রি করে দিয়েছি। আমার সেই মায়ের দেওয়া রূপোর কয়েন সব সমস্ত এভরিথিং বিক্রি দিয়েছি। শুধু তাই নয়, আমি বিয়ে করেছিলাম 67 সালে। 67 ভরি সোনা ছিল আমার বিয়ে। পরবর্তীকালে আমার শালি থাকে এখানে, এসে শালির সামনের ঘর, শ্বশুরবাড়ি থাকতেন, শালি থাকতেন। তাদের যা ছিল সমস্ত বেঁচে টেচে দিয়ে আমি বলেছিলাম যে পরে আমি পারলে ফেরত নেব, আপনি আমার এগুলো নিয়ে নেন। এসব নন্দীগ্রামের জন্য আপনার ঘরের সব টাকা গেছে, সমস্ত টাকা সোনা গেছে, মায়ের দেওয়া কয়েন গেছে। একটা রীতিমতো একবার যুদ্ধ যাকে বলে, সরকার ভার্সেস তার যুদ্ধ। যেমন আমরা বিভিন্ন রাষ্ট্রে হতে ভিয়েতনাম কথা বলছিলাম, একই জিনিস হয়েছে। এবং এরা আমাদের সঙ্গে পারেনি মানে আমি ওকে বলেছিলাম, উনি আমাকে বলছিলেন না যুদ্ধ করবো না, সব জায়গায় আমরা হেরে গেছি। আমি বলি এখানে আমি জিতবো। মানে আপনি একটা মিলিটারি কমান্ডার একবারে। এটা তো এই যেটা আজকে আপনার রাজ্যসভায় যে দারোগাটাকে দিল, পুলিশের অফিসার রাজীব তখন ওই ভবনে বসে, আলিপুরে বোধহয় ওই কি ভবনটা আছে পুলিশদের, সিআইডি ভবানী ভবনে বসতেন। আর ওর কাছাকাছি কোনো একটা লোক ছিল, যে লোকটা আমাদের সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল। তা সে রাজীব যা কমেন্ট পাস করতো, যা ইনস্ট্রাকশন পাস করতো রাজীব, সেটা আমাদেরকে নিচে নেমে গিয়ে পিসিও থেকে বলে দিত। পিসিও থেকে নিজের ফোন ব্যবহার করতেন না, বলে দিতেন। মানে আপনার একটা গোয়েন্দা বিভাগ ছিল, একবার মিলিটারি বিভাগ ছিল, মানে টোটাল ওয়ার। হ্যাঁ, এটা আমাকে তো রীতিমতো এদের সঙ্গে লড়াই করতে হয়েছে রেগুলারলি। ভালো বললেন সূর্যোদয় হয়েছে। ও আসছে কলকাতা থেকে, অতুল ড্রাইভার আর জল শোভন আসছে। আমি কোলাঘাটে অপেক্ষা করছি, ওকে নিয়ে আসবো। এসে বলছে, আমাকে বলছে আমি যাবো না। আমি কেন? না, সূর্যোদয় হয়েছে, আমাকে সকলে বলছে, সব লাল ফ্লাগ উঠে গেছে, আর আমি তার মধ্যে যাবো না। যে গাড়ি ঘোরাচ্ছি, তা আমি স্টিয়ারিংটা ধরে গেলাম। স্টিয়ারিংটা ধরে বললাম, অতুল আমি যা বলবো তাই করবি, আর তুমি চুপ করে বসে থাকো। একবার খুব চোখ রাঙিয়ে একবার, আর কোনো কথা বলেনি। গাড়ি ঘোরালেন, তা হাত ধরে টেনে নিয়ে এসেছিলাম। সেদিন তো পালিয়ে যেত। এখন বড় বড় কথা বলছি, নন্দীগ্রাম আমি করেছি, আমি মুখ করেছি, তমুক করেছি, সব মিথ্যা কথা।
সিপিএম গুলি করছে, আমাদের আগের গাড়ি আছে শুভেন্দুর গাড়ি, শুভেন্দুর গাড়িকে টার্গেট করে গুলি ছুঁড়লো ওই টেকালি ব্রিজের কাছাকাছি ছুড়লো। সেই গুলিটা এসে আমার গাড়ির, যাতে আমি এবং মমতা ছিলাম, আমাদের পাদানিতে পড়লো, শুভেন্দুকে লাগলো না। টার্গেট করে প্রথমে ছিল শুভেন্দুর গাড়ি, প্রথম শুভেন্দু, তারপরে আমার গাড়ি, সেই গাড়িতে মমতা। আচ্ছা, কে ছিল সামনে? কে ছিল? মমতা না আপনি ছিলেন? না, আমি সাইডে বসতে, ওকে সাইডে বসতে দিইনি। ওটা একটা পড়লো আমার গাড়ি পাদানিতে। আমার মারুতি জিপসি ছিল, না বলেরো গাড়ি। তা ওরা জানে যে শুভেন্দুকে লেগে গেছে, শুভেন্দু মারা ভেবেছে মেরে ফেলেছে। ও একবারে মাঠে চলে গেল সুন্দর করে, একবারে জিপসিতে করে। আরেকদিন আমার সামনে ওর গাড়িটা, আমি ও পিছনের গাড়ি আছে, আমি সামনে আছি, 3 তলার উপর থেকে টার্গেট করেছে রিভলভার, একবার রাইফেল স্নাইপার রাইফেলগুলো একেবারে। আচ্ছা, তারপর আমাকে নিচে চায়ের দোকানদার একটা মহিলা, সে ইশারা করছে, আঙুলে দেখে দিচ্ছে, আঙুল দিয়ে দেখাচ্ছে। আমি গাড়িটা স্লো করে আমি তাকিয়েছিলাম, হ্যাঁ বুঝতে পারলাম। সঙ্গে সঙ্গে আমি ফোন করে তাকে বললাম ব্যাক করে চলে যাও, একদম আসার দরকার নেই, এখন যেদিকে পারো ঢুকে যাও গ্রামের দিকে, ওখানে একদম আসবে না। ও 3 তলার উপর থেকে তাক করেছে, গুলি করবে। এইসব ঘটনা আছে। আমার তো সেই মনে হচ্ছে ভারতবর্ষের যখন স্বাধীন হচ্ছে, বিপ্লবীরা যেমন আন্দোলন করেছে তেমন একবারে সেই আন্দোলন। অনেকে বই লিখেছে, অনেকে বই লিখেছে, কিন্তু পয়সা তুলেছে, হ্যাঁ, অনেকে চাঁদা তুলেছে, কিন্তু আমরা জানি না, 1 পয়সা নিইনি, কখনো চাঁদাও তুলিনি। তাতে বাদ দেন। তা একবারে ব্রিটিশের যুদ্ধ যা তাই প্রচুর। এই যে ব্লু প্রিন্ট তৈরি হতো, মানে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ভাজা চাউলি, এটা ওটা ভাজা চাউলি, নর্থ কন্টাই, পটাশপুর, আরগোয়াল, এইসব জায়গার থেকে আমাদেরকে রেগুলার বন্দুকের সঙ্গে লড়াই করতো। সে গ্রুপে মূল পয়েন্টগুলো কোন ছিল? খেজুরি ছিল একটা, হ্যাঁ, খেজুরি একটা ছিল, নর্থ কন্টাই ভাজা চাউলি একটা ছিল, পটাশপুরে আরগোয়াল ইত্যাদি এইসব জায়গাগুলো সব ছিল। হারমাদ বাহিনী যাদেরকে বলা হয়, এই হারমাদ বাহিনী আমরা হারমাদ নয়, আমরা না, ওই এদের আমাদের লোকরা একটা মেয়ের একটা রূপোর হার চিন্তাইও করেনি। না, সিপিএমের হারমাদ খারাপ। সিপিএমের হারমাদ হচ্ছে ডাকাত, একবারে যাকে বলে ডাকাত। ডাকাতি করতো এবং জিনিসপত্র যেখানে যা পাবি, সোনা দানা সব দিয়ে পালাতো, এবং সেটা বাছাই করা গ্রুপ থাকতো, সেটাকে নিয়ে চলে যেত পার্টি অফিসে। এই একবারে মমতা বন্দ্যোপাধ্যায় কি এইসব জানতো কিছু, যে কি হচ্ছে না হচ্ছে, না কিছুই না জেনে পুরো পরে নিজে বলে দিলে আমি করেছি? মানে মমতা সবই জানতো, সবই জানতো, এবং বুদ্ধদেব বাবু সব জানতেন। বুদ্ধদেব হচ্ছে সবই জানতেন। তো যদি জানতেন তো কিছু করেননি কেন? না, করেননি, তখন তো পার্টি যায়, ওর কাছে খবর ভেতরে ছিল যে আর বোধহয় সিপিএম আসবে না। সেই যখন সিপিএম যাচ্ছে, মানে সিপিএম অস্তামিত হচ্ছে, আপনারা বুঝতে পেরেছিলেন সিপিএম যাচ্ছে, আর আজকের দিনে তৃণমূলের এই অবস্থায় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে সে তৃণমূলে যাচ্ছে? না, আপনাকে আমি বলি, লাস্ট দিনে ইলেকশন যখন হয়, আমি প্রণব মুখার্জির কাছে বসছি, প্রণববাবু চা খাচ্ছেন, আমি চা খাচ্ছি, বসে আছি। সেই সময় ফোন করলেন আমাদেরকে, ওই অর্থমন্ত্রী ছিলেন অসীম দাশগুপ্ত, তিনি একটা অন্য কথায় ফোন করলেন। ফোন করতে করতে বললেন যে তোমরা কীরকম ভাবছো, ইলেকশন তো হয়ে গেল, কীরকম ভাবছো? না, আমরা যে কোনোভাবে কাটাকুটি যাই করি না কেন, আমরা 155 পাবো। কে বলছে? অসীম দাশগুপ্ত। আমি উল্টা ধারে বসে আছি। হ্যাঁ, তা হো করে হেসে উঠে উনি বললেন যে এখানে শিশির অধিকারী বসছে, বল দেন তাকে দেন। আমার সঙ্গে সম্পর্ক ছিল, অর্থমন্ত্রী, ভালো সম্পর্ক, দেন। আমরা কি 155? আপনি আর নাই, 5 একে 6, 5 12, 6 5 11, 11টা সিট পাবেন না আপনারা। একবার কঠিনভাবে বলে দিলাম, কারণ আমি যে গন্ধটা পাই, একবার তৃণমূল মুছে গেছে। গ্রামাঞ্চলের মানুষ একবারে পরিষ্কার
মানসিক অবস্থান দাঁড়িয়ে আছে, শুধু ভোটটা দিতে পারবো, ভোটটা কবে দিতে পারবো। মানে আমি যেটা বুঝতে পারছি, আপনি সেই সময়ে যেটা পরিবর্তনের হাওয়াটা দেখেছেন, এখনো সেই হাওয়া দেখছেন? আবার সেই একই হাওয়া, একই হাওয়া একই দেখছেন? হাওয়া। এবং এটা তো কি উনি করে ফেলেছেন উনি জানেন না। উনি সেই ভুলটা করে ফেলেছেন। সে ভুল, মানে কঠিন ভুল করেছেন। এবং এটা অর্থের আকাঙ্ক্ষা, অর্থের আকাঙ্ক্ষা। একটা 500 টাকার নোট ছিল, সেই নোটটাও এর আমাদের সঙ্গে যারা দল করতেন কায়দা করে ওর কাছ থেকে বের করে দিল, যাতে কোলাঘাটে আর চা খাওয়ার পয়সা থাকতো না। ব্যাক হিস্ট্রিটা হচ্ছে এটা, যে সামনে থাকতো, যার পকেটে পয়সা থাকতো, সেই লোককে সামনে পেলে বলতো যে আমি কোত্থেকে পাবো। এটার মিনিং হচ্ছে যে টাকাটা তুমি দিয়ে দাও। ও, এটা আমি জানতাম না। পরে আমাকে একজন বললো যে সে তো সিনটা ক্রিয়েট করেছিল, আপনি টাকাটা পকেট থেকে বের করে দেন। বের করে দিলেন না কেন? আমি বলি আমার অত মাথায় বুদ্ধি আসেনি, আমি ওই অত ক্ষুদ্র বুদ্ধির লোক নেই। তবে আমি জানি ওর মা দেবতা ছিলেন, আর পরে বাকি এসব নাচছে। ওনার মা খুব দেবতা টাইপের। একেবারে সত্যি কথা বলতেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা ভালো মানুষ ছিল। ভালো মানুষ ছিলেন, এবং কখনো যদি আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করতো, তিনি প্রকাশ্যে একবারে দাঁড়িয়ে বলতেন অসভ্যতা করবার চেষ্টা করো না, যে ওই পরিবার তোমাকে অনেক কিছু দিল, অনেক কিছু দিবে, তুমি ওদের কোনোভাবে যেন ক্ষতি না হয়। এত বড় কথা বলতেন। আপনাদের এই যে বাড়ি, আমি বলছিলাম ঢোকার আগে, না না, এ বাড়িতে কেউ আসেনি। কে আসেনি? এ বাড়িতে আসেনি, কেউ আসেনি? প্রণববাবু এসছেন, বরকত গনি খান চৌধুরী এসছেন, আব্দুল সত্তার এসছেন, জয়নাল এসছেন, প্রফুল্ল কান্তি ঘোষ এসছে। তাছাড়া আসেনিটা কি? কেউ এমন কেউ নেই যে এমন আসেনি? কেউ নেই, আসেনি। ওই সামনের ঘরটা শুভেন্দু শুয়ে, আপনি একটু ওই ঘরটা দেখে তো আসবেন। দেখান আমাকে। চলুন না, মানে না। এটা শুভেন্দুর ঘর, এই ছোট ঘরটা? এই ছোট ঘরটা দেখাবে এরা। এটা একটা আচ্ছা, জেলখানা। এটা শুভেন্দু অধিকারী ঘর? শুভেন্দুর ঘর এইখানে থাকে। এই যে সোফা, হ্যাঁ, এই সোফাতেও শুয়ে থাকতো। ও, আর এই জানলা পরে আমি কেটেছি। আচ্ছা, সব সিল করা ছিল। এটা এখানে শুভেন্দু অধিকারী শোয়? এখানে শোয়, বারবার এখানে খায়, এইখানে শুয়ে থাকতো, খাটে উঠতো না। আমাকে বলতো যে তুমি একটু আধ ঘন্টা তুমি জেগে থাকো, ওই ফোন আসতে পারে, তুমি সিদ্ধান্ত নিয়ে ঠিক ওকে বলবি। আমি একটু বিশ্রাম করে ও বিশ্রাম করতো, আমি তখন জেগে থাকতাম, ফোনে জেগে থাকতাম। এরা আসতো, তার মাস্টারটাকে দিয়ে দিতাম, আবার উঠে পড়ে আবার। এই রুদ্রাক্ষ টাকার মানে শুভেন্দু অধিকারী? রুদ্রাক্ষ শুভেন্দু। আর বিবেকানন্দের মূর্তি? ওটা বিবেকানন্দের ভক্ত? হ্যাঁ, বিবেকানন্দ ভক্ত। ও তো এখানেও তো আছে বিবেকানন্দ, সারদামণি। হ্যাঁ, সব সব আছে, অন্য কিছু নেই। এই যে কিছু রয়েছে, আচ্ছা, এইটা ভেঙে, বাথরুমটা ভেঙে, হ্যাঁ, এই যে এদিকে বাথরুম, হ্যাঁ, এই বাথরুমটা ভেঙে নয়, এইখানে জানলা ছিল, এইখানে জানলা ছিল, এটা ভেঙে ঢুকে গেছিল। কে ঢুকেছিল? মারবার জন্য। ও, এইখানে জানলা ছিল একটা? মানে উপরে ওই ছোটো পাশের একটা ছিল। ওই কি হারমাদরা? হ্যাঁ, এইখানে ঢুকে গেছিল, ভেঙে চলে এসেছিলো। এই যে আমার ছোটোটা এখন যে এমপি হয়েছে, শুভেন্দু, ও দুর্দর্শ শক্তি। হ্যাঁ। ও বাইতে নেমে পড়েছে, কে ধরে নিয়েছে কি একদম, হাঁ করছে, মরে যেত তখন। আমি তাকে বললাম পুলিশ ডাকতে, ছেড়ে দাও বলে কায়দা করে। তো ভয়ঙ্কর ব্যাপার তো। ভয়ঙ্কর। এইটা তার অফিস টফিস বসে, এখানে গাড়ি জমানো, এই সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে চলে এসেছিলো অত দূর। অদূর চলে এসেছিল? ছুরি। আচ্ছা, হ্যাঁ, এই তো ভয়ঙ্কর কেস তো। ভয়ঙ্কর কেস। হ্যাঁ, কুকুর আছে, নাতি বড় কুকুর একটা আছে। মানে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সরকারে আনার ব্যাপারটায় আপনি ভূমিকা নিয়েছিলেন, সেটা ভুল। এবং আমি মানুষের কাছে গর্বস্ত হই, আমি ক্ষমা চাই। হ্যাঁ, এবং তাদেরকে বলি একটা টার্ম অন্তত আমাকে ভারতীয় জনতা পার্টিকে মোদিজির নেতৃত্বে বাংলা সরকারটা গঠন করুন। যে সম্পদ আমাদের কাছে আছে
আমাদের বর্ধমানে আছে, আমাদের মেদিনীপুরে আছে, আমাদের বাঁকুড়ায় আছে। যে সম্পদ আছে সে সম্পদ আমরা ব্যবহার করলে, আন্ডারগ্রাউন্ড সম্পদ যে সম্পদ আছে সে সম্পদ ব্যবহার করলে কোটি কোটি লোকের চাকরি হবে। মানে আপনি একটা নতুন বাংলার স্বপ্ন দেখছেন, যে স্বপ্নটা আপনি আমার কাছে ভালো ম্যাপ আছে। আজকে একজন মানে এনার বয়স 88, 88, যিনি স্বাধীনতা পর যখন ভারত তৈরি হয়েছে তার আগে ওনার জন্ম, তিনি স্বাধীনতা আন্দোলনের সময় বালক ছিলেন, তাই তো? হ্যাঁ, ভালো। সেই সময় আপনার বাবাও তো স্বাধীনতা সংগ্রামী ছিলেন। উনি 32 বছর উনি প্রেসিডেন্ট ছিলেন, এবং মেনলি উনি একেবারে ঋষি অরবিন্দের ভক্ত সুভাষচন্দ্র, আর কিছু বুঝেন না। এবং ধর্ম আরও সেই রক্তই বইছে, এবং আমরা জানি কতটা যাব, 6 পা যাবো না 8 পা যাবো, আবার 8 পার পরে পিছাবো 3 পা, এটা আমরা জানি। হ্যাঁ, এবং এটা শুভেন্দুর মধ্যেও পাবে। আমি যেতে চাইনি, এইখানে ওই ওইখানে উঠে আমাকে বলছে একদিন যে সব পালিয়ে গেছে, তুমি না করছো কেন? আমরা না, মানে আপনি তৃণমূল ছাড়তে চাননি? না, কংগ্রেস ছাড়তে চাই। কংগ্রেস ছাড়তে চান? না, কংগ্রেস ছাড়তে চাইনি। তখন আমার মনে মাঝে মাঝে হতো যে আমরা নিজেরাই তো পারি, একটা পার্টি তৈরি করতে। হ্যাঁ, হোয়াই শ্যাল আই গো, এটা মনের মধ্যে বার করতো, বুঝলেন না? এখন লোকের কাছে ডাইরেক্ট বলছি, বহু সাহায্য করেছেন আপনারা আমাকে, বহু রকম দিয়েছেন। আমার গোটা পরিবার আজকে এমএলএ এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, সব আপনাদের আশীর্বাদে হয়েছে। একটা ভুল জীবনে করে ফেলেছি, ওকে সাহায্য করতে যাওয়াটা। মেদিনীপুরের জঙ্গলমহলে আমরা যাব। আমি আছি রাত্রে সার্কিট হাউসে, বকুল আছে, উনি আছেন। উনি লঙ্কা কোনোদিন খেতেন না। হ্যাঁ, লঙ্কার গল্পটা কি? কোনোদিন লঙ্কা খেতেন না। সেদিন 6টা লঙ্কা খেয়েছেন, এবং মুকুল বারবারে বলেছে মুকুলকে, সিদ্ধা কি বলেছে, উইথ কংগ্রেস উইদাউট কংগ্রেস। এটা মুকুল হিসাব দিয়েছে 132। আমি বলছি উইথ কংগ্রেস, নো কংগ্রেস, সঙ্গে তৃণমূল ওভারহুইলিং মেজরিটিতে আসবে, এবং 140-42 অনেক বেশি উপরে উঠতে পারে। লঙ্কা খেয়ে যাচ্ছে, 6টা লঙ্কা পরপর খেল, 6টা লঙ্কা। মানে আপনার কথা শুনে এমন হয়েছে ও কোনো কিছু ভাবতে পারছে না। না, লঙ্কা যে খাচ্ছে সেটা বোধটাও চলে গেছে, ওই কথাটাতে ভাবতে পারি। আরো লঙ্কা একটা মুকুল ছুটছে, লঙ্কা রান্না করতে গেলে লঙ্কা আনছে। সার্কিট হাউসে, মেদিনীপুর সার্কিট হাউসে। এই সৌগত বাবু, যিনি তথাগত দাদা ভাই, তারপর এক জায়গায় চারদিক দিকে আমাদের ঘিরে ফেলেছে, ঘিরে ফেলে বন্দুকের আওয়াজ হচ্ছে, আওয়াজ, এরা কাঁপতে আরম্ভ করেছে। সৌগত বুদ্ধদেব বাবুকে ফোন করছে, হ্যাঁ, বলে আমি ডলির স্বামী বলছি, সৌগত। ডলি মানে টেস্টার ছিল, যে টেস্টার, সৌগত স্ত্রী, স্বামী কথা। এটা একটা রেফারেন্স, বউ, নিজের রেফারেন্স না। বলছে যেরকম আপনাদের লোকরা বন্দুকের আওয়াজ করছে, আমরা সব চারধার থেকে আওয়াজ হচ্ছে, আমরা এখানে ফাঁকায় কী করে মানে আমরা পুলিশকে বলুন একটু সাহায্য করতে, আমাদেরকে যেন বের করে নিয়ে যান। আমার গেছেন কেন? হ্যাঁ, শুনলো, বলেছি যা আবার হয়ে গেছে, ছেড়ে গেলে আমাকে বের করে নিয়ে যান। তারপরে আমি রাস্তা দেখে ঠিক বের করে নিয়ে চলে এলাম। গাড়ি আমি চলে গেছি ধরুন কালভার্টের উপর দিয়ে, সুন্দর কালভার্ট আছে, ঠিক আছে, সব আসছি, আমার ভেঙে উড়িয়ে নিয়েছে। আমার মারুতি জিপসি উড়ে চলে গেল একদম তার উপর থেকে। ওটা কিচ্ছু নেই, ব্রিজটা কিচ্ছু নেই। কত কাণ্ড করেছে। মানে গল্পের যে কথাগুলো বলছে, মানে শেষ হয় না। শুনতে 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 শুনেই যাবো আমরা, কারণ এত ঘটনা, প্রতিটা ঘটনা আপনি যেভাবে বলছেন, আমার নিজের মনে হচ্ছে কি যেন আমি সেখানটাই বসে আছি। কিন্তু তো আমাদের যা সময়, ওই সময়ই শেষ করতে হবে। এনার সঙ্গে আমরা আরও কথা বলবো আগামী দিনে। আপাতত এই পর্যন্ত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।